আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনায়। রাজনীতির মাঠ এখন আপাত দৃষ্টিতে ঠান্ডা মনে হলেও ভেতরে যে কি পরিমাণ উত্তাপ ছড়াচ্ছে তা যারা একটু গভীর পর্যবেক্ষণ করেন তারা নিশ্চয়ই খুব ভালোভাবে বুঝতে পারছেন। আমরা আজ এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যা শুনলে হয়তো আপনার মনে হবে রাজনীতিতে আসলেই শেষ কথা বলে কিছু নেই। এখানে শত্রু আর মিত্রের সংজ্ঞা সময়ের সাথে কিভাবে বদলে যায় সেটা দেখলে রীতিমতো বিস্মিত হতে হয়। আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে এমন একটি দল যারা কাগজে কলমে এই মুহূর্তে নিষিদ্ধ, যাদের প্রধান নেত্রী দেশের বাইরে, যাদের শীর্ষ নেতারা অনেকেই আত্মগোপনে কিংবা কারাগারে। হ্যাঁ, আমি আওয়ামী লীগের কথাই বলছি। অদ্ভুত এক সমীকরণ দেখুন, যাদেরকে মাঠ থেকে সরিয়ে দেওয়ার জন্য গত ১.৫ বছর ধরে এত আয়োজন, এত মামলা, এত ধরপাকড়। আজ নির্বাচনের ঠিক আগ মুহূর্তে সেই আওয়ামী লীগই হয়ে দাঁড়িয়েছে সব দলের চোখের মণি, বা বলা ভালো সব দলের দুশ্চিন্তা এবং ভরসার জায়গা। আপনারা জানেন সামনে নির্বাচন। সরকার এবং নির্বাচন কমিশন তোড়জোড় চালাচ্ছে। কিন্তু মাঠের চিত্রটা একটু ভিন্ন। এক অদ্ভুত নীরবতা কাজ করছে। এই নীরবতার আড়ালে চলছে এক বিশাল অঙ্কের হিসাব-নিকাশ। হিসাবটা হলো ভোটের। গত ১৭ বছর যারা ক্ষমতায় ছিল, তাদের একটা বিশাল ভোট ব্যাংক আছে। পরিসংখ্যান বলছে ৯০ এর দশক থেকে শুরু করে ২০০৮ সাল পর্যন্ত যতগুলো নিরপেক্ষ নির্বাচন হয়েছে, সবকটিতেই আওয়ামী লীগের নিজস্ব ভোট ছিল ৩০-৪০% মধ্যে। এমনকি তারা যখন হেরেছে বা আসন কম পেয়েছে, তখনও তাদের প্রাপ্ত ভোটের হার কিন্তু কমেনি। এখন প্রশ্ন হলো, এই ৩০ বা ৪০% ভোটার এবার কি করবেন? দলটি নিষিদ্ধ, প্রার্থী নেই। তাহলে এই কোটি ভোট কোথায় যাবে? ঠিক এই জায়গাটিতেই তৈরি হয়েছে এক দারুণ ট্র্যাজেডি বা কমেডি। যেটাই বলুন না কেন, গত ১.৫ বছর ধরে যারা আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলেছে, যারা দলটিকে নিষিদ্ধ করার জন্য আন্দোলন করেছে, স্লোগান দিয়েছে, আজ তারাই সেই আওয়ামী লীগের ভোট পাওয়ার জন্য মরিয়া হয়ে ছুটছে। বিষয়টা একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করা যাক। এখানে বিএনপির কথাই ধরুন। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, যাকে আমরা সবসময় আওয়ামী লীগের কঠোর সমালোচক হিসাবেই চিনি, তিনি সম্প্রতি ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে যা বললেন, তা শুনে অনেকেই নিজের কানকে কোনোভাবেই কিন্তু বিশ্বাস করতে পারছেন না। তিনি সেখানে আওয়ামী লীগের সাবেক এমপি রমেশ চন্দ্র সেনের ভূয়সী প্রশংসা করেছেন। শুধু তাই নয়, তিনি এমনও বলেছেন যে রমেশচন্দ্র সেন এলাকার অনেক উন্নয়ন করেছেন। অথচ এই রমেশচন্দ্র সেনকে কিন্তু ৫ আগস্টের পর গ্রেফতার করা হয়েছিল। নানা মামলায় তাকে জড়ানো হয়েছিল। তখন কিন্তু মির্জা ফখরুল সাহেব কোনো প্রতিবাদ করেননি। আর আজ ভোটের প্রয়োজনে তিনি বলছেন বিএনপি আর আওয়ামী লীগ নাকি একই ধরনের দল। তিনি আওয়ামী লীগের ভোটারদের কাছে ধানের শেষে ভোট চাইছেন। চিন্তা করে দেখুন, মাত্র ৮ মাস আগেও যে দলকে তারা দেশের প্রধান শত্রু মনে করতেন, এখন সেই দলের নেতাকর্মীদের সহানুভূতি পাওয়ার জন্য তারা কতটা নমনীয়। এটাকে কি আপনি রাজনৈতিক উদারতা বলবেন, নাকি বলবেন ভোটের কাঙালপনা? উত্তরটা আপনাদের কাছেই থাকলো। শুধু বিএনপি নয়, এই তালিকায় আছেন আরো অনেকেই। সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামানের কথা আপনাদের অবশ্যই মনে আছে, যিনি ৫ আগস্টের পর আদালতে দাঁড়িয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পক্ষে শক্ত যুক্তি দিয়েছেন। তিনি বলেছিলেন, যারা এই নিষিদ্ধ দলকে সাহায্য করবে তারা অপরাধী।
সেই আসাদুজ্জামান সাহেব এখন ঝিনাইদহ থেকে ভোট করছেন। আর এখন তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন আওয়ামী লীগ একটি আদর্শের নাম। কোনো আদর্শকে হত্যা করা আমি কোনোভাবেই সমর্থন করি না। ভাবা যায় যে লোকটা কয়েক মাস আগেও এদেরকে অপরাধী বললেন। এখন নিজের এমপি হওয়ার লোভে তিনি সুর পাল্টে ফেললেন। তিনি এখন দাবি করছেন তিনি নাকি ২০২৪ সালে আওয়ামী লীগ নিষিদ্ধের রিটের বিরোধিতা করেছিলেন। মানে ভোটের মাঠে টিকে থাকার জন্য মানুষ কতটা ডিগবাজি খেতে পারে তার জ্বলন্ত উদাহরণ হচ্ছে এগুলো। আসলে সমস্যাটা কোথায় জানেন? সমস্যাটা হলো আমাদের নির্বাচনী ব্যবস্থা। আমাদের দেশে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেমে ভোট হয়। মানে যে এক ভোট বেশি পাবে সেই জিতবে। এখন বিএনপির প্রার্থীরা বা অন্য দলের প্রার্থীরা খুব ভালো করে জানেন যদি আওয়ামী লীগের এই বিশাল ভোট ব্যাংক ভোট কেন্দ্রেই না আসে, অথবা তারা যদি অন্য কোনো স্বতন্ত্র প্রার্থীকে ভোট দিয়ে দেয়, তাহলে তাদের জেতা কঠিন হয়ে যাবে। বিশেষ করে জামাতে ইসলামী বা অন্যান্য ছোট দলগুলো যদি তাদের নিজস্ব ভোট ব্যাংক নিয়ে শক্ত অবস্থানে থাকে, তাহলে বিএনপির জন্য আওয়ামী লীগের ভোটটা বোনাস হিসাবে দরকার। তাই দেখবেন এখন আর কিন্তু কেউ আওয়ামী লীগকে গালি দিচ্ছে না, বরং ভেতরে ভেতরে অনেক জায়গায় সমঝোতা হচ্ছে। খবর আসছে অনেক বিএনপি বা জামায়াত প্রার্থী গোপনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সাথে বৈঠক করছেন। তারা আশ্বাস দিচ্ছেন, ভাই আমাকে ভোটটা দিন, আমি কথা দিচ্ছি ক্ষমতায় গেলে বা এমপি হলে আপনাদের কোনো ক্ষতি হবে না, মামলা থেকে বাঁচাবো। গোপালগঞ্জের মতো জায়গাতেও নাকি এমন চিত্র দেখা যাচ্ছে। অথচ এই কর্মীরাই গত ১.৫ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছে, মার খাচ্ছে। এখন তাদের কাছেই সবাই ধর্ণা দিচ্ছে। রাজনীতির এই নিষ্ঠুর পরিহাসটা কি আপনারা খেয়াল করেছেন? এখন আসি মুদ্রার উল্টো পিঠে। সরকার এবং তাদের মিত্ররা তো ভোট চাচ্ছে, কিন্তু ভোটাররা কি ভোট দেবে? এখানেই সরকারের সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ। দিল্লি থেকে শেখ হাসিনা একটা বার্তা দিয়েছেন, বা বলা ভালো একটা ডাক দিয়েছেন। তিনি স্পষ্টভাবে এই নির্বাচন বর্জনের কথা বলছেন। গত ১৭ জানুয়ারি একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন তাকে এবং তার দলকে বাইরে রেখে যে নির্বাচন হচ্ছে সেটা গণতন্ত্রের নামে প্রহসন। তিনি প্রশ্ন তুলেছেন নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে। শেখ হাসিনার এই ভোট বর্জনের ডাক কিন্তু সরকারের জন্য বিশাল এক চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ সরকার এই নির্বাচনকে কেবল একটা এমপি নির্বাচনের ভোট হিসাবে দেখছে না, তারা এর সাথে একটা গণভোট বা রিফান্ডেরাম জুড়ে দিয়েছে। সরকারের উদ্দেশ্য হলো জুলাই বিপ্লবের পর তারা যে সংস্কারগুলো বা জুলাই চার্টার তৈরি করেছে সেটার উপর জনগণের ম্যান্ডেট নেওয়া। এখন সেই ম্যান্ডেট নিতে হলে তো মানুষকে অবশ্যই ভোট কেন্দ্রে আসতে হবে। সরকার খুব ভালো করে জানে যদি আওয়ামী লীগের ২৫ থেকে ৩০% ভোটার ভোট কেন্দ্রে না যায়, তাহলে মোট ভোট পড়ার হার বা টার্ন আউট ৪০%-এর নিচে নেমে যেতে পারে। আর একটা জাতীয় নির্বাচনে, বিশেষ করে যেখানে গণভোট হচ্ছে, সেখানে যদি অর্ধেকের কম মানুষ ভোট দেয়, তাহলে সেই নির্বাচনের নৈতিক বৈধতা থাকে না। আন্তর্জাতিক মহল প্রশ্ন তুলবে। তারা বলবে, তোমরা বলছো এটা জনগণের সরকার, কিন্তু জনগণ তো ভোটই দিতে এলো না। দেখুন ইতিমধ্যেই বিদেশি কূটনীতিকরা সরকারের উপর কিন্তু চাপ সৃষ্টি করছেন। আমেরিকা, ইউরোপ সহ বিভিন্ন দেশের প্রতিনিধিরা সরকারের সাথে বৈঠক করেছেন। তারা সরকারকে পরিষ্কার করে বলেছেন একটা দেশের প্রধান রাজনৈতিক শক্তিকে বা তাদের সমর্থকদের পুরোপুরি বাইরে রেখে স্থিতিশীলতা আনা সম্ভব নয়। তারা ভয় পাচ্ছেন যদি এই বিশাল জনগোষ্ঠীকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রাখা হয়,
তাহলে ভবিষ্যতে দেশে বড় ধরনের সংঘাত তৈরি হতে পারে। এই যে এক্সক্লুসিভ বা বাদ দেয়ার রাজনীতি, এটা দীর্ঘমেয়াদে কিন্তু বুমেরাং হতে পারে। সরকারের ভেতরকার খবর হলো তারা এখন উভয় সংকটে। একদিকে তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, তাদের নেতাদের ব্যাপকভাবে ধরপাকড় করছে। অন্যদিকে তারা চাইছে আওয়ামী লীগের ভোটাররা যেন ভোট কেন্দ্রে আসে। কিন্তু এটা তো স্ববিরোধিতা। আপনি তাদের নেত্রীকে দেশে আসতে দেবেন না, তাদের দলের নাম নিতে দেবেন না, আবার আশা করবেন তারা লাইন ধরে এসে আপনার ব্যালট বাক্স ভরিয়ে দেবে। এটা কি খুব বেশি আশা করা হয়ে যাচ্ছে না? গোয়েন্দা রিপোর্ট বলছে শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে আওয়ামী লীগের মূল ভোটাররা ভোট বর্জন করতে পারে। হয়তো কিছু কিছু জায়গায়, বিশেষ করে যেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বেশি, তারা নিরাপত্তার স্বার্থে ভোট কেন্দ্রে যেতে পারে। কিন্তু সেখানেও শঙ্কা আছে। তারা হয়তো গিয়ে ব্যালট পেপার নষ্ট করবেন অথবা না ভোট বা এমন কাউকে ভোট দেবেন যা সরকারের পছন্দের বাইরে। এতে করে সরকারের যে ঐতিহাসিক নির্বাচন করার স্বপ্ন, সেটা আসলে মলিন হয়ে যেতে পারে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? সরকার চাইছে ভোটার উপস্থিতি বাড়িয়ে তাদের যে বৈধতা, সেই বৈধতা প্রমাণ করতে। তবে আওয়ামী লীগ চাইছে ভোট বর্জন করে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে। মাঝখানে বিএনপি এবং অন্যান্য দলগুলো চাইছে যেভাবেই হোক আওয়ামী লীগের ভোটটা নিজেদের বাক্সে ভরে এমপি হতে। এই ত্রিমুখী দ্বন্দ্বে আসলে নীতি বা আদর্শের কোনো বালাই নেই। এখানে সবাই নিজের স্বার্থের জন্য বড় বড় খেলোয়াড়। একটা বিষয় খুব পরিষ্কার, গত ১.৫ বছরে আমরা যে বয়ান শুনেছি, আওয়ামী লীগের কোনো জনসমর্থন নেই, তারা মাটি থেকে বিচ্ছিন্ন, সেই বয়ানটা কিন্তু এখন ভুল প্রমাণিত হচ্ছে। যদি তাদের সমর্থন নাই থাকতো, তাহলে আজ মির্জা ফখরুল কিংবা নুরুল হক নূরের মতো নেতাদের কেন তাদের তোষামোদ করতে হচ্ছে? কেন উপদেষ্টা সাখাওয়াত হোসেনকে বলতে হয়েছিল যে আওয়ামী লীগ একটি বড় দল? তাকে সেই সত্য কথা বলার জন্য সরিয়ে দেওয়া হয়েছিল। কিন্তু সত্য তো আসলে চাপা থাকে না। আজ ভোটের মাঠে সেই সত্যটাই বড় হয়ে দেখা দিয়েছে। দেখুন, বিদেশিরাও কিন্তু এই বিষয়টা খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তারা দেখছে বাংলাদেশে আসলে কি হচ্ছে। তারা বুঝতে পারছে একটা দলকে নিষিদ্ধ করলেই তাদের আদর্শ বা তাদের সমর্থকদের মুছে ফেলা যায় না। বরং তাদের কোণঠাসা করলে তারা আরো বেশি উগ্র হতে পারে অথবা তারা আন্ডারগ্রাউন্ডে চলে যেতে পারে, যা দেশের নিরাপত্তার জন্য ভালো নয়। এজন্যই হয়তো বিদেশিরা সরকারকে বারবার ইনক্লুসিভ বা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পরামর্শ দিচ্ছে। কিন্তু সরকার কি সেই পরামর্শ শুনবে? নাকি তারা তাদের নিজেদের রোডম্যাপেই আগাবে? এটা দেখার জন্য আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। তবে একটা কথা নিশ্চিত করে বলা যায়, আগামী নির্বাচনটা আমাদের ইতিহাসের অন্যতম অদ্ভুত এক নির্বাচন হতে যাচ্ছে। এখানে প্রার্থী নেই এমন দলের প্রভাব প্রার্থীর চেয়েও বেশি। এখানে যারা জিতবে তারা হয়তো তাদের শত্রুর ভোটেই জিতবে। দর্শক, আপনারা যারা সাধারণ ভোটার, তারা এই পরিস্থিতিকে কিভাবে দেখছেন? আপনারা কি আদৌ মনে করেন নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে এই যে ভোটের খেলা চলছে, এটা আমাদের গণতন্ত্রের জন্য শুভ? নাকি এটা প্রমাণ করে যে আমাদের রাজনীতিবিদরা ক্ষমতার জন্য যে কোনো কিছু করতে পারে? আজকের এই বিশ্লেষণ থেকে আমরা অন্তত এটুকু বুঝতে পারছি, রাজনীতিতে আবেগ দিয়ে আসলে কিছু হয় না। এখানে পুরোটাই গণিত। আর সেই গণিতের পেঁচে পড়ে আজ বাঘে মহিষে এক ঘাটে জল খাচ্ছে। যে দলটিকে উৎখান করা হলো, আজ সেই দলের পায়েই সবাই তেল মালিশ করছে। এই দৃশ্যপট আমাদের অনেক কিছু শেখায়। শেখায় যে কাউকে পুরোপুরি শেষ করে দেয়া বা নিশ্চিহ্ন করে দেওয়ার চিন্তাটা আধুনিক রাজনীতিতে খুব একটা
বাস্তবসম্মত নয়। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। শুধু একটা কথাই বলব, সামনের দিনগুলো বাংলাদেশের রাজনীতির জন্য খুব ক্রিটিক্যাল। সরকার কিভাবে এই টার্ন আউট সংকট মোকাবেলা করবে, আর বিরোধী দলগুলো কিভাবে তাদের স্ববিরোধিতা ঢেকে রাখে, সেটাই এখন দেখার বিষয়। আর সবচেয়ে বড় কথা, আওয়ামী লীগের সেই সাধারণ ভোটার যাকে আজ সবাই খুঁজছে, সে শেষ পর্যন্ত কি সিদ্ধান্ত নেয় তার উপরেই নির্ভর করছে আগামী নির্বাচনের ফলাফল এবং একই সাথে সাথে সেই নির্বাচনের গ্রহণযোগ্যতা। এতক্ষণ ধরে যারা এই আলোচনা শুনলেন, আশা করি বর্তমান পরিস্থিতির একটা পরিষ্কার ছবি আপনারা পেয়েছেন। আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কি আদৌ মনে করেন আওয়ামী লীগের ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, নাকি শেখ হাসিনার ডাকে সাড়া দিয়ে তারা ভোট বর্জন করবে? আপনাদের এই মতামতগুলো আমাদের জন্য খুব জরুরি। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।